Pratap Banerjee. He'll speak in Bengali. His time is 11 minutes. ধন্যবাদ মাননীয় চেয়ার। আমার পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিশেষ আলোচনায় অংশ নিতে উঠে আমি সবার প্রথমে পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছে, যে জঙ্গি হামলায় ২৬ জন নিরপরাধ ভারতবাসী নিহত হয়েছেন, তাদের মধ্যে আমাদের বাংলার ৩ জন আছেন, বিতান অধিকারী, সমীর গুহ এবং মনীষ মিশ্র। আমি তাদের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। লাইন অফ ডিউটিতে আমাদের দেশের সামরিক বাহিনীর যে বীর সেনানীরা লড়াই করেছেন, শহীদ হয়েছেন, তাদের অমলিন স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এই গোটা পেহেলগাম যে ঘটনা, সেই ঘটনায় আমাদের সামরিক বাহিনীর প্রথম যিনি শহীদ হয়েছেন, নাম তার হাবিলদার ঝন্টু আলী শেখ, বাংলার নদিয়ার বাসিন্দা। আমি হাবিলদার ঝন্টু আলী শেখের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন আজকে যখন এই আলোচনা এখানে হচ্ছে স্যার, আমি বিনীতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানতে চাই যে সরকার কেন বিশেষ অধিবেশন ডাকলো না। এখন বিশেষ অধিবেশন এর আগে এই রকম ঘটনায় যে হয়নি আমাদের দেশে তা নয়। আমি এখানে গতকাল অন্য হাউসে আলোচনা শুরু হয়েছে, আজকে আমাদের হাউসে আলোচনা শুরু হয়েছে। আমরা শুনছি বারে বারে যে পণ্ডিত জওহরলাল নেহেরু, তাকে টেনে আনা হচ্ছে, তাকে দায়ী করা হচ্ছে। আমি শুধু উল্লেখ করতে চাই যে ২৩শে অক্টোবর ১৯৬২ যখন চীন ভারত যুদ্ধ চলছে, সেই সময় অটল বিহারী বাজপেয়ী এবং হেম বড়ুয়া এরা পণ্ডিত নেহেরুর কাছে গেছিলেন। এদের সংখ্যা বিরাট ছিল না, সামান্য তারা সংখ্যায় ছিলেন, সংখ্যার জোট ছিল না। পণ্ডিত নেহেরুকে ২৩শে অক্টোবর ১৯৬২ অনুরোধ করা হয়েছিল বিশেষ অধিবেশন ডাকবার জন্য। আমাদের দেশে ২৩শে অক্টোবর ১৯৬২ অনুরোধ করা হয়, অটল বিহারী বাজপেয়ী, হেম বড়ুয়া অনুরোধ করেন এবং ৮ই নভেম্বর ১৯৬২ বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল চীন ভারত যুদ্ধের সময়। নেহেরুর সব ভুল, এই ভুলটাও সরকার নয় নিয়ে নিত, ভুলটা নিয়েই বিশেষ অধিবেশন ডেকে দিত। বিশেষ অধিবেশন ডাকলে এখানে চর্চা করা যেত, আলোচনা করা যেত। সেই সময় সংখ্যার জেরে গণতন্ত্রের কণ্ঠরোধ হয়নি। এখন এই আলোচনা, আমাদের একটা প্রশ্ন যে প্রথম দিন স্যার কেন শুরু হলো না? দেশের ভূপর্যটক গ্লোব ট্রটার প্রধানমন্ত্রী বিদেশ সফরে ছিলেন বলেই কি সরকার প্রথম দিন থেকে আলোচনায় রাজি হলেন না? ২০২২ থেকে ২০২৫ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিশিষ্ট ভূপর্যটক, তিনি আমাদের দেশে এবং বিদেশে সব মিলিয়ে ৩,৮০,০০০ কিলোমিটার ভ্রমণ করেছেন। আমাদের পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে ৩,৮০,০০০ কিলোমিটার। এটা অতিক্রম করে ফেলেছেন প্রধানমন্ত্রী ৩ বছরে, কিন্তু ২০০০ কিলোমিটার দূরের মণিপুরে তিনি এখনো গিয়ে উঠতে পারেননি। আমরা বিশ্বাস করি আগামীকাল প্রধানমন্ত্রী আমাদের এই হাউসে বলবেন, এবং আমরা অত্যন্ত বিনীতভাবে এই আবেদন জানাতে চাই যে আগামীকাল যখন এই আলোচনা হবে, তখন ভোট চুরি নিয়েও কবে আলোচনা হবে এটা নিশ্চয়ই সরকার বলবেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে পার্লামেন্টে কবে চর্চা হবে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানতে চাই। এখন প্রশ্ন উঠছে স্যার, এই যে যারা ঢুকেছিল লাইন অফ কন্ট্রোল থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে এলো, নিরপরাধ মানুষ খুন হলেন, তারপর তারা চলে গেল, ২০০ কিলোমিটার অতিক্রম করলো। এই যে নিরপরাধ মানুষ খুন হলেন, এদের প্রাণ চলে গেল, এই যে এত ম্যাসিভ ব্রিজ জাতীয় নিরাপত্তার, এর দায় কে নেবে? এটা বলতে হবে দায় কে নেবে। ইন্টেলিজেন্স ফেলিয়ার যদি হয়ে থাকে স্যার, তাহলে প্রশ্ন হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর চিফ ১ বছর এক্সটেনশন পেলেন কি করে? এটা হামলার ১ মাসের মাথায় এক্সটেনশন হলো। এই ওনাকে দায়ী করার বদলে কি তাহলে পুরস্কৃত করা হলো? এ কোনো কম্পালশন ছিল? এই প্রশ্নগুলো ৫টা খুব এই প্রশ্নগুলো আনক্যানি কোয়েশ্চেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন। এবং বিশেষ করে এই যে পেগাসাস স্পাইওয়্যার, যে পেগাসাস স্পাইওয়্যার আমাদের দেশের রাজনৈতিক নেতাদের ওপর, আমাদের দেশের সাংবাদিকদের ওপর, বিচারপতিদের ওপর, তাদের ওপর স্পাইং করবার জন্য এই স্পাইওয়্যার ব্যবহার করতে সরকার পারদর্শী। আমাদের জানতে ইচ্ছে করে, জানতে চাই আমরা সরকারের কাছ থেকে যে জঙ্গি নেটওয়ার্ক ও সন্দেহভাজনদের ওপর পেগাসাস ব্যবহার করছে না কেন সরকার? পেগাসাস ব্যবহার করলে তো এগুলো জানা যেতে পারে। এখন জঙ্গিরা কোথায়? এই যে ৪ জন যাদের ছবি পাবলিশ করা হয়েছিল, এই ৪ জন যারা এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী, তারা সবাই জীবিত না মৃত? ঘটনা ঘটিয়ে তারা ২০০ কিলোমিটার কি অতিক্রম করে চলে গেছে?
ক্লিয়ার স্টেটমেন্ট কেন সরকার করছে না? এই হিরণ্ময় নীরবতা কেন? আমরা জানতে চাই সরকারের কাছ থেকে। আমাদের পার্টি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটা বলেছেন যে পররাষ্ট্র নীতির প্রশ্নে সবসময় আমরা কেন্দ্রীয় সরকারের পাশে। আমরা গোটা দেশ, 140 কোটির দেশ, জাত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় এগুলোর ঊর্ধ্বে উঠে সবাই সরকারের পাশে। কিন্তু তাহলে এই যে পাক অধিকৃত কাশ্মীর আমরা কবে ফেরত আনতে পারবো? আজকে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী যখন এখানে বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন এটা সিজ ফায়ার হয়েছে, আবার এটা কন্টিনিউ হতে পারে, অপারেশন শেষ হয়নি। ঠিকই, অপারেশন আবার চালু হতে পারে সরকার মনে করলে, কিন্তু প্রশ্ন হচ্ছে অপারেশন চালু আবার হলে আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে না সিজ ফায়ার করতে হবে ট্রেডের জন্য, তখন সরকার কি করবে আমরা জানতে চাই। এই যে 140 কোটি মানুষের আবেগ, এই যে পাক অধিকৃত কাশ্মীর আপনি নিলেন না, কেন নিলেন না? এই আপোষ কিসের জন্য? দেশ জানতে চাইছে, দেশের আম জনতা জানতে চাইছে। পেহেলগাম পরবর্তী সময়ে 33টা দেশে পৌঁছেছে আমাদের আউটরিচ প্রোগ্রাম। এরা কারা যাবে পার্টির সঙ্গে আলোচনা হয়নি, যদিও আমাদের পার্টি মনে করেছে যে না, এটা সরকার ঠিক করতে পারে না, আমরা ঠিক করব, আমাদের পার্টির প্রতিনিধিত্ব কে করবেন, এবং সেই অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি প্রতিনিধিত্ব করেছেন। সেকেন্ড লার্জেস্ট অপোজিশন পলিটিক্যাল পার্টি, এই গোটা ডেলিগেশনে তাদের কোনো লিডার ছিল না, তারা গেছেন। থার্ড লার্জেস্ট অপোজিশন পলিটিক্যাল পার্টি, তাদের কোনো নেতৃত্ব ছিল না, সমাজবাদী পার্টি, তারা গেছেন। এখন আমাদের প্রশ্ন ইচ্ছে করে জানতে, আমরা চাই যে সদনে এই কথাগুলো উঠুক যে ভূপর্যটক প্রধানমন্ত্রী, বিশ্বগুরু প্রধানমন্ত্রী, পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনীতির প্রধানমন্ত্রী উল্লেখ হয়েছে, কিন্তু তবু বলা প্রয়োজন যে আন্তর্জাতিক অর্থনৈতিক ভান্ডার IMF 1 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে দিল পাকিস্তানকে, বিশ্বব্যাংক 40 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে দিল অর্থনৈতিক সাহায্য ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলো পাকিস্তানকে। ক্রস বর্ডার টেরোরিজমে যারা ধারাবাহিকভাবে যুক্ত একটা দেশ, আন্তর্জাতিক স্ক্রুটিনি হচ্ছে না, আন্তর্জাতিক স্ক্রুটিনি এড়িয়ে তারা কি তাহলে বারবার খালি পুরস্কৃত হয়েই যাবে? রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার টেরোরিজম কমিটির ভাইস চেয়ারম্যান পেয়ে গেল পাকিস্তান 1 মাসের মাথায় পেহেলগাম কাণ্ডের, যেখানে গত 10 বছরে 2 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রকের জন্য। আমি ঝন্টু আলী শেখের কথা উল্লেখ করেছি স্যার। ঝন্টু আলী শেখ একজন হাবিলদার। নদিয়ার তেহট্টতে ঝন্টু আলী শেখের মরদেহ যখন গেছে, তখন গোটা আশেপাশের গ্রাম মানুষ ভেঙে পড়েছেন, হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। 26 তারিখ এপ্রিল মাসের 2025 শনিবার সবাই ছিলেন। আমাদের পার্টি তো বটেই, অন্যান্য রাজনৈতিক দল ছিল না কেবল একটিমাত্র রাজনৈতিক দল। কুইজ মাস্টার হওয়ার প্রয়োজন হয় না এটা জানবার জন্য, যে কেউ জানেন বাংলায় যে কোন রাজনৈতিক দল যায়নি। বিজেপির কোন নেতা রাজ্য স্তরের সেদিন যাননি ঝন্টু আলী শেখকে সম্মান জানাতে। এখন হাবিলদার ঝন্টু আলী শেখ স্যার, যে নদিয়া জেলা, এই নদিয়া জেলার পলাশী বলে একটা জায়গা আছে স্যার, 1757 সালে যখন স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার পতন হচ্ছে, যখন ইংরেজ বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে রূপান্তরিত হচ্ছে, সেই সময় মুসলমানের ঘরে জন্মানো স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র করেছিলেন আরেকজন মুসলমানের ঘরে জন্মানো মির্জাফর। কিন্তু মির্জাফর একা ছিলেন না, মুসলমানের ঘরে জন্মানো মির্জাফরের সঙ্গে হিন্দুর ঘরে জন্মানো জগৎ শেঠ, হিন্দুর ঘরে জন্মানো রায়দুর্লভ, হিন্দুর ঘরে জন্মানো উমিচাঁদ এই ষড়যন্ত্রে সামিল ছিলেন। আর পলাশী রামবাগানে সিরাজ পরাজিত হয়েছিলেন, কিন্তু বাংলার মাটি এটা দেখেছিল, বাংলার মাটি এই বার্তা দিয়েছিল যে সিরাজের জন্য, মুসলমানের ঘরে জন্মানো সিরাজের জন্য রক্ত দিলেন কারা? রক্ত দিলেন মুসলমানের ঘরে জন্মানো মীর মদন আর হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মানো মোহনলাল। এই যে ইতিহাস, এই ইতিহাসটা আপনি চাইলে মুছে ফেলতে পারবেন না। 1757 100 বছর বাদে স্যার 1857 মহাবিদ্রোহ, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, আমাদের বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে, ঈশ্বর পাণ্ডে তারা শহীদ হচ্ছেন, এবং বেঙ্গল রেজিমেন্ট স্যার ডিসম্যান্টেল করে দিল ব্রিটিশরা। আজও বেঙ্গল রেজিমেন্ট নেই আমাদের সেনাবাহিনীতে, আজও বেঙ্গল রেজিমেন্ট নেই। আমাদের রক্তে আজাদিন ফৌজের ইতিহাস রয়েছে। মহাবিপ্লবী রাসবিহারী বোস, দেশনায়ক সুভাষচন্দ্র বসু, সেলুলার জেলের 585 জন যে বিপ্লবীর নাম, তার মধ্যে 398 অবিভক্ত বাংলার বাঙালির রক্তে লেখা রয়েছে আন্দামান সেলুলার জেলের ইতিহাস। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এই ঘটনার পর নির্দেশ দিয়েছিলেন বাংলার পাহাড় থেকে সাগর অবধি সেনাবাহিনীকে সম্মান জানিয়ে জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে হবে। আমরা করেছি স্যার, কিন্তু হাবিলদার ঝন্টু আলী শেখের কথা বলছিলাম, আরেকজন হাবিলদারের কথা না বললে স্যার অন্যায় হবে। সেই হাবিলদারের নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ইন্ডিয়া রেজিমেন্টের সেখানে হাবিলদার ছিলেন। সেই কাজী নজরুল ইসলাম তিনি একটা কবিতা লিখেছিলেন কোন সংগঠন তৈরি হওয়ারও অনেক আগে, এই সংগঠন তৈরি হওয়ার অনেক আগে কাজী নজরুল ইসলাম তিনি লিখেছিলেন বিদ্রোহী বলে একটা কবিতা। এই যে পাক অধিকৃত কাশ্মীর, এত মানুষের সমর্থন, সবাই সমর্থন করছেন, তা সত্ত্বেও কেন পাক অধিকৃত কাশ্মীর আমরা দখল করতে পারলাম না প্রশ্ন উঠছে। আমি যে কথা বলে শেষ করতে চাই, আমি হাফ এ মিনিট নেবো স্যার। আমি শুধু বলতে চাই কাজী নজরুল ইসলাম লিখেছিলেন ওই কবিতায়, মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দজাক নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, এই অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদান, আমি শক্তা ভাড়া খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। জয় হিন্দ, জয় বাংলা। The next speaker